টিম ড্রামাট্রিক্সের প্রযোজনা, শব্দ, গল্প, দ্রুম। বাংলা সাহিত্যের অমর সৃষ্টিগুলোকে স্মৃতির মণিকোঠায় অক্ষয় করে রাখার নিরন্তর প্রয়াসের নাম শব্দ, গল্প, দ্রুম। আজকের গল্পের স্রোত এসেছে ওপার বাংলার থেকে। স্বপ্ননীল শিপন সিলেটের একজন তরুণ লেখক। তার লেখা গল্পের এক অন্য রূপান্তর নিয়ে টিম ড্রামাট্রিক্স আজ প্রস্তুত বাঙালির শ্রেষ্ঠ পার্বণ দুর্গাপূজার অন্তরে। স্বপ্ননীল লিখতে ভালোবাসে। বাঙালির স্বপ্নের আতুর ঘরে যত্ন করে তুলে রাখা স্মৃতিগুলোকে ভালোবাসতে ভালোবাসে। তার কল্পনার তুলির টানের মাঝে জড়িয়ে আছে আজকের গল্প। শুরু হচ্ছে ড্রামাট্রিক্স প্রযোজিত শব্দ, গল্প, দ্রুম সিরিজের আজকের গল্প দশমীর চাঁদ। আজ 14 বছর হল অর্ক প্রবাসী বাঙালি। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর বঙ্গে আর থাকা হয়নি তার। 2009 লেমন ব্রাদার্সের জন্য রিসেশন আর সমসাময়িক রাজনৈতিক মহলে যেসব পরিবর্তন হয়েছিল, তার ফলস্বরূপ অর্ককে ছাড়তে হয়েছিল তার নিজের রাজ্য। চাকরি খুঁজে নিতে হয়েছিল ভিন রাজ্যে গিয়ে। স্বভাবতই আইরিটোলা, নন্দন, ভিক্টোরিয়া, সৃজিত মুখার্জি, ফসিলস, অনুপম রায়, রসগোল্লা, গোলবাড়ির কষা মাংস, এসবের ভিড়ে মিশে থাকার আর সুযোগ হয়নি তার। তার প্রথম প্রেম ছিল কলকাতা, আর দ্বিতীয় ছিল তিলোত্তমা, অর্কের ইঞ্জিনিয়ারিং কলেজের জুনিয়র, আর এখন তার সহধর্মিণী। ভারী অদ্ভুত না? কলকাতাকেও তো আমরা তিলোত্তমাই বলি। ছোটবেলা থেকে সারা বছর অর্ক অপেক্ষা করে থাকত বাঙালির 14 পার্বণের শ্রেষ্ঠ পার্বণ দুর্গাপুজোর জন্য। মামার বাড়ি থেকে নতুন নতুন জামা কাপড় আসা, বাবা মায়ের সাথে নতুন নতুন জামা কাপড় কিনতে যাওয়া, বাড়ি ফেরত মোগলাই পরোটা খাওয়া, এসব তার বছরের রুটিন ছিল। ছোটবেলায় দুর্গাপুজো মানেই একটা দীর্ঘ প্রতীক্ষার অবসান, একটা এগরোল আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার স্বাধীনতা পাওয়া। আর আজ অফিসের টিফিন টাইমে সুইগি, জোম্যাটো থেকে যা ইচ্ছে তা খা, কিন্তু সেই এগরোলের স্বাদ আর আসে না। বঙ্গের বাইরের দুর্গাপুজো বেশ অন্যরকম। একটা পুজোকে ঘিরে শহরের কত মানুষ একসাথে একত্রিত হয়। দুর্গাপুজো উদযাপিত হয় প্রবাসের ব্যাকরণে। কিন্তু আজ এত বছর প্রবাসী হওয়ার পরেও অর্কের মন পড়ে আছে পাড়ার সেই সার্বজনীন দুর্গাপুজোয়। ষষ্ঠীর দিন সকালে সকাল সকাল ঢাকের আওয়াজ, সাথে কলা বউয়ের স্নান, সপ্তমীর দিন পাড়ার বন্ধুদের সাথে আড্ডা, অষ্টমীতে ধুতি পাঞ্জাবি পরে একটু স্টাইল মারা, আর বেলুর মঠে গিয়ে কুমারী পুজো, নবমীর দুপুরে পাঁঠা, আর সন্ধেতে ধুনুচি নাচ। এই ছিল অর্কর দুর্গাপুজো। This is your captain speaking. We have started our descent into Kolkata. Please fasten your seatbelts. Sharadiyar Priti o Shubhecha from all the crew members. I wish you a happy and prosperous Durga Puja. Thank you for flying with us. বছর পর অর্ক আর তিলোত্তমা আজ কলকাতায় এসেছে দুর্গাপুজোর সময়। সঙ্গে তাদের ছোট ছেলে আর্য। অর্ক খুব চাইতো আর্যকে নিজের পাড়ার দুর্গাপুজো দেখাবে, নিজের ছোটবেলাকে আর্যর সাথে মিশিয়ে দেবে। 3 বছরের আর্য আর তিলোত্তমাকে নিয়ে অর্ক বেশ হই হই করে এই বছরের দুর্গাপুজোটা কাটালো। সবটা হলো নিয়ম মেনে। উত্তর থেকে দক্ষিণ কলকাতার ভিড় ঠেলা,
রকে রাত জাগা সপ্তমীর আড্ডা, পাড়ার পুজোর অষ্টমীর অঞ্জলি, সাথে লুচির কম্পিটিশন, নবমীর ধুনুচি নাচ, কিছুই বাদ রইল না। আজ দশমী, ভরা আনন্দে বিষাদের মেঘ। অর্কর কিছুতেই আজ বিসর্জনে যেতে ইচ্ছে নেই। সকাল থেকেই মনটা বেশ ভারাক্রান্ত। দুপুর একটাই সিঁদুর খেলা, আমি রেডি হয়ে নিচ্ছি। সব ছবিগুলো কিন্তু তোমাকেই তুলতে হবে। তুমি আর আর্য ওই ম্যাচিং করা পাঞ্জাবিটা পরে নিও, ওই যেটা ফ্যাব ইন্ডিয়া থেকে কিনলাম, বুঝলে? তিলোত্তমার কথা শুনে শুধু মাথা নাড়ল অর্ক। বুলবুল পাঞ্জাবি স্টোরটা আজ আর নেই। বাবা মা তো ওখান থেকেই ছোটবেলায় পাঞ্জাবি কিনে দিত। সময়ের সাথে সাথে ছোট ছোট দোকানগুলো সব মিশে যাচ্ছে কেমন স্মৃতির পাতায়। আর সেই ফাঁকা পাতায় গল্প লিখছে ফ্যাব ইন্ডিয়ার ম্যাচিং করা পাঞ্জাবিগুলো। সন্ধে ৮টা। অর্ক প্যান্ডেলের সামনে রাস্তায় হাঁটছে। পাড়ার সেই দুর্গাপূজার প্যান্ডেল। অর্কর সাথে এই মুহূর্তে কেউ নেই। তিলোত্তমা আর আর্য গেছে রামকেষ্টপুর ঘাটে দুর্গা বিসর্জনে পাড়ার সবার সাথে। বিসর্জন, কি সহজ শব্দ! মানুষ কত সহজেই বলে দেয় দুর্গা বিসর্জনে যাচ্ছি। মনে হয় দুর্গা যেন কোনো ফেলনা বস্তু, কোনো মায়া নেই মায়ের প্রতি। ভাবতে ভাবতে অর্ক দীর্ঘশ্বাস ফেলে। প্যান্ডেলের সামনে আসতেই অর্কর মন ভীষণ খারাপ হলো। মণ্ডপ আজ জনশূন্য, কেউ নেই। ধূপ ধুনোর গন্ধ নেই, দুর্গা ঠাকুর নেই, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী নেই, কোনো মানুষও নেই। সব শান্ত, যেন 1000 বছরের পরিত্যক্ত কোনো রাজবাড়ি। দুর্গা আর তার ছেলে মেয়েদের দেখে অর্কর মনে মনে ভারী মজার দর্শন এসেছে এই বছর। ছোটবেলায় স্কুল কলেজের সময়ে সরস্বতী বেশ মনের কাছের দেবী ছিলেন, আর কাকতালীয়ভাবে নিজেকে তখন আয়নায় দেখতে পুরো কার্তিক ঠাকুর লাগত। বড় হয়ে চাকরি সূত্রে অর্থোপার্জনের ঠেলায় যখন তাঁর বোন লক্ষ্মীর স্মরণে এলো অর্ক, আয়নার প্রতিচ্ছবিও কার্তিক থেকে গণেশ হয়ে গেল নিজের অজান্তেই। বিষাদের মধ্যেও এই কথাটা ভাবতে ভাবতে অর্ক মনে মনে হেসে উঠল। পুজোয় এবারে থিম ছিল রাজবাড়ি। কোথাকার রাজবাড়ি, কোন রাজার বাড়ি, অত শত অর্ক জানে না। তবে মণ্ডপটি বেশ সুন্দর, যেন সত্যিকারের কোনো রাজবাড়ি। কিন্তু সে রাজবাড়িতে কোনো রাজা নেই, মন্ত্রী নেই, নেই কোনো রাজসভা। মানুষের পদধ্বনি পেলেই সেখান থেকে উড়ে যায় ঝাঁক বেঁধে বাদুড়ের দল। অর্ক এবার মণ্ডপ থেকে বেরিয়ে যায়। হ্যালোজেনের বাতি তাক করা রয়েছে মণ্ডপের দিকে। কি সুন্দর লাগছে মণ্ডপটাকে। মণ্ডপের সাথে লাগোয়া একটি মাঠ, পরিত্যক্ত মাঠই বলা চলে। একপাশে একটা ক্রিকেটের পিচ, আর অন্যদিকে একটা পরিত্যক্ত ডোবা। মাঠের ওই কোণে গাছের নিচে রয়েছে একটা বসার বেঞ্চ। বেঞ্চটা বেশ পুরনো। যখন ওই পুকুরটা পরিষ্কার পরিপাটি পরিচ্ছন্ন ছিল, হয়তো তখনকারের। অর্ক গুটি গুটি পায়ে সেই বেঞ্চটায় গিয়ে বসল। গাছের ফাঁকে আজ চাঁদ দেখা যায়, দশমীর চাঁদ, তবে বেশ ঝাপসা আর লালচে বর্ণের। আকাশে ভাসা ভাসা কালো মেঘ, চাঁদের আলো কম। দেবী ফিরে গেছেন বলে চাঁদেরও হয়তো মন খারাপ।
অর্ক চাঁদ দেখছে, বিষণ্ণ চাঁদ। আচ্ছা, চাঁদের বিষণ্ণতার কারণ কি? চাঁদকে তো আজ আলো দেখাতে হবে। দেবীরা আজ ঐরাবতে ওই পথেই যাবে হয়তো। ভাবতে ভাবতে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অর্ক চাঁদের দিকে। গাছের ফাঁকে একজোড়া পেঁচা সমানে ডেকে চলেছে। এমন সময় পাশ থেকে কেউ একজন অর্কর ঘাড়ে হাত দেয়। অর্ক চমকে ওঠে। ৮-৯ বছরের একটি মেয়ে, খুব সুন্দর দেখতে, চোখগুলো টানা টানা। অর্ক একবার ভাবে ভুল দেখছে, চোখ মুছে আবার দেখে, না, ভুল নয়, বাচ্চা মেয়েটি সত্যি সত্যিই এসেছে। সাদা রঙের জামায় খুব সুন্দর লাগছে মেয়েটিকে, কিন্তু এত ছোট মেয়ে আসবে কোত্থেকে? আমার দাদাকে দেখেছো? অর্ক যেন প্রশ্নটি শুনতে পেল না। কি চমৎকার মেয়েটির গলা, যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো দেবী কন্যা। অর্ক একটু কৌতূহলী হয়েই জিজ্ঞেস করল, তুমি কে গো? কোত্থেকে এসেছো? এত রাতে এই অন্ধকার মাঠে কি করছো? দাঁড়াও দাঁড়াও, এতগুলো প্রশ্ন একসঙ্গে করলে উত্তর দেব কোনটা? তাও ঠিক। আচ্ছা আচ্ছা, আগে বলো তোমার নামটা কি? লক্ষ্মী। বাহ, বেশ সুন্দর নাম তো। তা এত রাতে এখানে এসেছো কেন? তুমি থাকো কোথায়? আবার দুটো প্রশ্ন করে। বেশ চালাক চতুর মেয়ে, কথাবার্তায় একটু আহ্লাদ মেশানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এত রাতে তুমি এখানে কি করছো বলো তো? এসেছিলাম তো দাদাকে খুঁজতে, কিন্তু কোথাও পাচ্ছি না। ওদিকে আবার মা অপেক্ষা করছে আমাদের। তোমার দাদা তোমাকে এখানে একা ছেড়ে চলে গেছে? কেমন দাদা গো তোমার? চলো চলো, আমার সাথে চলো, একসাথে খুঁজি। দাঁড়াও দাঁড়াও বাপু, একটু বসি এখানে। খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি, দেখছো না? একটু জিরিয়ে নি। এই বলেই মেয়েটি বসে পড়ল। অর্ক বুঝতে পারল না এই মেয়েটি কি করে এখানে এলো, ওর বাড়ি বা কোথায়। বাড়ির কেউ যদি ওকে খুঁজতে এসে এখানে দেখে তবে? না না, মেয়েটিকে নিয়ে উঠতে হবে। এই মেয়ে, এসো তো। এই জায়গাটা কিন্তু একদম ভালো নয়, বরং দোকানের দিকটায় চলো। তোমার দাদা হয়তো ওই দিকেই আছে। ওইদিকে দেখে এসেছি, কোথাও নেই। তুমি চেনো না আমার দাদাকে, খুব বাজি। ও আমার সাথে লুকোচুরি খেলছে। নিজে থেকে ধরা না দিলে ওকে খুঁজেই পাওয়া যায় না। মেয়েটা যা বলছে তার সবটাই অস্পষ্ট। এমন সময় বেঞ্চের পেছন থেকে বেরিয়ে এলো একটা বাচ্চা ছেলে। ধাপ্পা, আমি জানতাম তুই এখানেই কোথাও লুকিয়ে আছিস। অর্ক অবাক দৃষ্টিতে দেখল একটি অতীব সুন্দর দেব শিশুর মতো দেখতে ছোট্ট ছেলে মেয়েটির দিকে তাকিয়ে হাসছে। খুঁজে বের করতে পারলি না তো? তুই কিন্তু একবারও আমাকে ধরতে পারিস না। কার্তিক দাদা, তুইও তো আমার লুকোচুরিতে খুঁজে পাস না। তার বেলা তা ঠিক, লুকোচুরিতে তুইও আমাকে খুঁজে পাস না, না আমি তোকে। অর্ক বেশ হকচকিয়ে গেল ওদের কথাবার্তা শুনে। একজনের নাম লক্ষ্মী আর আরেকজনের নাম কার্তিক। বুকের হৃৎস্পন্দনটা স্পষ্ট শুনতে পাচ্ছে অর্ক। চারদিক এখনো জনশূন্য। এবার আমতা আমতা করে সে জিজ্ঞেস করল, মানে তোমরা কারা? উফ, তুমি দেখছি কিছুই জানো না। মেয়েটা এমনভাবে কথা বলছে যেন অর্কর কত দিনের চেনা। অর্ক আবার বলে, না মানে তোমরা কারা? সে কি, তাও জানো না? এবার মেয়েটি অর্কর মাথায় হাত দেয় আর ছেলেটি বলে ওঠে, আমি কার্তিক গো, কার্তিক। আর ও আমার বোন লক্ষ্মী। আমাদের আরও একটা দাদা আছে, গণেশ দাদা। ও খুব একটা দুষ্টু নয়। আর আছে এক দিদি, সরস্বতী। ও সারা দিন শুধু পড়াশোনা করে।
দেখো না, কৈলাসে যাবার রথ এসে গেল, হুট করে কার্তিক দাদা গায়েব। কি না এখন লুকোচুরি খেলবে আমার সাথে, সবাই চিন্তা করবে না বলো? ওদিকে আবার দেরি হলে বাবা ভীষণ রাগ করবেন, সে খেয়াল আছে? মেয়েটির কথাগুলো শুনে গায়ে শিহরণ দিয়ে ওঠে অর্কর। এ কি শুনছে সে? ঠিক শুনছে তো? লক্ষ্মী আর কার্তিক তার সামনে দাঁড়িয়ে আছে বাচ্চা ছেলে আর মেয়ের রূপে। না না, কোথাও ভুল হচ্ছে নিশ্চয়ই। হাতে চিমটি কাটে অর্ক। না, সব ঠিক আছে, সে সম্পূর্ণ সুস্থ। যা দেখছে সব সত্যি। চোখের সামনে দেবী লক্ষ্মী আর কার্তিক ঠাকুর। অনেক কথা হয়েছে, আমরা এবার উঠি গো, আমাদের এবার যেতে হবে। মা নিশ্চয়ই অপেক্ষা করছেন, আমরা যাই তাহলে, আবার দেখা হবে। বলেই মেয়েটি উঠে পড়ল আর তার দাদার হাত ধরে একটু এগিয়ে গেল। তারপরেই পিছন ফিরে অর্কর দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল। মনোমুগ্ধকর সেই হাসি, যে হাসি চাঁদের আলোর মতোই উজ্জ্বল, যে মুখ চাঁদের থেকেও সুন্দর। অর্ক আর কিছু বলতে পারল না, শুধু হাঁ করে তাকিয়ে থাকল। মেয়েটা একটু দূরে গিয়েই অন্ধকারে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর অর্কের হঠাৎ খেয়াল হলো ঢাকঢোলের শব্দ শোনা যাচ্ছে। দুর্গা বিসর্জন দিয়ে মনে হয় পাড়ার ছেলেরা ফিরে এসেছে। দূর থেকে তিলোত্তমাকে দেখতে পেল অর্ক। কাছে এসেই সে বলল, এই যে তুমি তো এলে না, জানো কি হয়েছে আজ? রামকৃষ্ণপুর ঘাটে তো পৌঁছে গেছি আমরা সবাই। সে কি লাইন! বিসর্জনের আগেই খেয়াল পড়লো লক্ষ্মী আর কার্তিকের গাড়িটা পিছনেই রয়ে গেছে। ব্যাস, আমরা তো সবাই অপেক্ষা করছি। অনেকক্ষণ পর গাড়ি দুটো এলো এবং তারপর একসাথে বিসর্জন সম্পন্ন হলো। ভাবো তো কতটা দেরি হয়ে গেল। এই, তুমি এখানেই বসে আছো সেই থেকে? আরে চলো চলো, বিজয় সম্মেলনী শুরু হয়ে যাবে। আমি এগোলাম, তুমি এসো। আরে এসো কিন্তু। এই বলে তিলোত্তমা আর্যকে নিয়ে এগিয়ে গেল মণ্ডপের দিকে। আকাশের দিকে তাকিয়ে অর্ক একটা যেন আবছা রথের ছায়া দেখল। চাঁদের আলো এখন বেশ উজ্জ্বল। অর্ক তার সেই দর্শনের কথাটা ভেবে মনে মনে হাসল। চেষ্টা করলে লক্ষ্মী আর কার্তিক একসাথেই জীবনে আসতেই পারে, তাই না? এরপর কতক্ষণ অর্ক ওই বেঞ্চটায় চুপটি করে একলা বসেছিল সেটা হয়তো সে নিজেও জানে না। দশমীর চাঁদের দিকে তাকিয়ে একটাই ভাবনা তার বারবার মনে আসছিল, দুর্গাপুজো আবার শেষ হয় নাকি? এই তো আর মাত্র 365 দিন বাকি। শুনলেন ড্রামাট্রিক্স প্রযোজিত শব্দ গল্পদ্রুম সিরিজের আজকের গল্প দশমীর চাঁদ। বিভিন্ন চরিত্রে গল্প পাঠে কৌশিকী ও কৃষ্ণেন্দু, অর্কর চরিত্রে অরিন্দম, তিলোত্তমার চরিত্রে অনুসুয়া, লক্ষ্মীর চরিত্রে অনাহিতা, কার্তিকের চরিত্রে স্পর্শ। মূল গল্প স্বপ্ননীল শিপন, গল্পের রূপান্তর ও পরিকল্পনায় অরিন্দম, ধ্বনি ও আবহ কৃষ্ণেন্দু, মুখবন্ধ, পূর্ণচ্ছেদ ও পরিচালনায় কৌশিক।